আজ আমরা কার্যক্ষমতা শক্তি অধ্যায়ের শক্তি এবং কার্য সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা বল সম্পর্কে এই কার্টুন ভিডিওটির সাহায্যে ধারণা করে নিই। খুব মন দিয়ে কার্টুনটা দেখো। কাকে আমরা বল বলবো? বল হচ্ছে কোনো কিছু টানা বা ঠেলা হতে পারে। এবং এটি প্রয়োগ করে কোনো স্থির বস্তুর গতির পরিবর্তন করা যেতে পারে বা কোনো গতিশীল বস্তুকে থামানো যেতে পারে। অথবা কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন বা দিকের পরিবর্তন ঘটানো যেতে পারে। আবার এই বল প্রয়োগ করে যদি আমরা ঠিকমতো বল যথাযথ প্রয়োগ করি তাহলে কোনো বস্তুর আকার এবং আকৃতিরও পরিবর্তন ঘটানো যেতে পারে। তাহলে শক্তি তো বলার আগে আমরা কার্য বুঝে নিই। দেখো, যখন কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হয়, যদি বলের প্রয়োগবিন্দু বরাবর তার সরণ ঘটে তবে আমরা কার্য কাকে বলবো? কার্য সমান সমান বল গুণ সরণ। এবার শক্তি কি? কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। তুমি যখন খাবার খাও সেখান থেকে যে শক্তি পাও তা দিয়ে তুমি বিভিন্ন কাজকর্ম করো, অর্থাৎ কাজ করার সামর্থ্যই হলো শক্তি। দেখো, আমরা যে ভিডিওগুলো দেখলাম সবগুলোতে কিন্তু কার্য হলো না। এখানে দেখো একজন একটা লরিকে ঠেলছে, সে কি পারবে? পারবে না। তাহলে এখানে কার্য নয়। দেখো, এখানে কিন্তু কার্য ঘটলো, কারণ সরণ ঘটেছে। তাহলে বল প্রয়োগ বিন্দুর সরণ ঘটতে হবে এবং বল প্রয়োগ করলে তবেই কার্য হবে। দেখো, এখানে যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে কি কার্য হচ্ছে? সাধারণভাবে দেখো, কেউ গান গাইছে, কেউ বই পড়ছে, একটা বাচ্চা গাড়ি নিয়ে টেবিলে খেলা করছে এবং একজন বল খেলছে। যখন কোনো ফুটবলার বলকে শট মারে তখন সেক্ষেত্রে একটা সরণ ঘটে। আবার একটা বাচ্চা যখন গাড়িটাকে টেবিলে গড়িয়ে দেয় তখনও কিন্তু সরণ ঘটে। আবার দেখো, একটা বলকে যখন আঘাত করা হয় তখন কিছুটা সরণ ঘটল, ফলে বল প্রয়োগে সরণ ঘটলো। আবার অল্প বল প্রয়োগ করলে অল্প সরণ ঘটবে। তাহলে আমরা বলতে পারি, দেখো, কার্য প্রযুক্ত বলের সমানুপাতিক। যত বেশি বল তত বেশি কার্য। আবার সরণের ওপরও তো নির্ভর করবে, কাজেই কার্য সরণেরও সমানুপাতিক। যত বেশি সরণ তত বেশি কার্য। তাহলে বল গুণ সরণ, এটাই আমরা কার্যের পরিমাপ হিসাবে ধরব। দেখো, এখানেও সরণ ঘটছে। একজন মানুষ যদি এখন একটা ট্রলিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, দেখো এখানে বল এবং সরণ কিন্তু একটা নির্দিষ্ট কোণ করে কাজ করছে, থিটা কোণ করে মনে করো কাজ করছে। তোমরা জানো কস থিটা সমান সমান ভূমি এবং অতিভুজের অনুপাত। তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত হবে? এক্ষেত্রে কৃতকার্য হবে এফ ইন্টু এস কস থিটা। এবং এই থিটার বিভিন্ন মানগুলিকে তুমি ক্যালকুলেটারের সাহায্যে বার করে ফেলতে পারবে। এখন একটা মানুষ যখন একটা ভারী বাক্সকে বল প্রয়োগে ওপরে তোলে
তখন বল প্রয়োগ যেমন ওপরের দিকে ঘটছে, সরণ ওপরের দিকে ঘটছে, নিচের দিকে কিন্তু এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে। তাহলে এক্ষেত্রে যদি তুমি মানুষের দ্বারা বলটার ক্ষেত্রে কার্য ভাবো, তাহলে বল এবং সরণ কিন্তু পরস্পরের সাথে 0 ডিগ্রিতে কাজ করছে। তাহলে cos 0 ডিগ্রি হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে কার্য কত হবে? বল ইন্টু সরণ। তাহলে কার্য কিন্তু ধনাত্মক। আবার অভিকর্ষ বলের সাপেক্ষে যদি ধরো, দেখো এখানে সরণ উপরের দিকে, অভিকর্ষ বল নিচের দিকে, তাহলে এদের মধ্যে কোণ হবে 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি সমান সমান -1। তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্য কিন্তু এখানে ঋণাত্মক হয়ে যাবে। আবার ওই মানুষ যখন বাক্স হাতে অনুভূমিকভাবে হেঁটে যাবে, তখন সরণ সামনের দিকে কাজ করছে এবং তার সঙ্গে 90 ডিগ্রি কোণে অভিকর্ষ বল কাজ করছে। তাহলে cos 90 ডিগ্রি কত? cos 90 ডিগ্রি হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে কিন্তু কার্য হবে না, অর্থাৎ বল প্রয়োগেও কার্য 0, কার্যহীন বল। এবার যখন একটা ব্লককে আমি একটা টেবিলের ওপর ঠেলবো, তখনও কিন্তু একই ঘটনাগুলো ঘটবে। একদিকে যেমন আমি বল প্রয়োগ করছি সামনের দিকে, সেক্ষেত্রে তোমরা যেন ফ্রিকশনাল ফোর্স বিপরীত দিকে কাজ করবে, সেক্ষেত্রেও এই একই ঘটনাগুলো ঘটবে। তাহলে যদি ধরো 1 মিটার আমরা সরাই এবং বলটা যদি 1 নিউটন প্রয়োগ করলে এই ঘটনাটা ঘটে, তাহলে কৃতকার্য হবে এক্ষেত্রে 1 নিউটন মিটার বা 1 জুল। আবার 1 ডাইন বল প্রয়োগ করে 1 সেন্টিমিটার সরণ ঘটলে তাকে 1 আর কৃতকার্য বলা হবে। দেখো এখানে বিভিন্ন কৃতকার্যের প্রকারভেদগুলো দেখানো হচ্ছে। পজিটিভ কৃতকার্য, নেগেটিভ কার্য এবং কার্যহীন বল যখন 90 ডিগ্রি কোণে, আমি আগেই তোমাদের বোঝালাম। গাড়িটিকে ঠেললাম, ব্রেক কষা হলে কিন্তু বিপরীত দিকে বল কাজ করবে এবং কৃতকার্য ঋণাত্মক হবে। এবার আমরা ক্ষমতা সম্পর্কে জেনে নিই। ক্ষমতা কাকে বলে? একক সময়ে কার্যের পরিমাণকেই ক্ষমতা বলে। অর্থাৎ যদি কৃতকার্যকে আমি সময় দিয়ে ভাগ করি, তাহলেই ক্ষমতা নির্ণয় করতে পারবো। একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নেওয়া যাক। মনে করো এক ব্যক্তি 5 কেজি ভরের কিছু বস্তু সামগ্রী নিয়ে 2 সেকেন্ড সময়ে 2 মিটার সামনের দিকে এগিয়ে গেল। তাহলে তার ক্ষমতা কত? তার ক্ষমতা নির্ণয় করতে গেলে আমরা কৃতকার্যকে সময় দিয়ে ভাগ করব। আবার কৃতকার্য সমান সমান আমরা জানি বল এবং সরণের গুণফল। এক্ষেত্রে বস্তুর ভর 5 কেজি। সুতরাং বস্তুর যদি ওজন আমরা বার করি, অর্থাৎ m ইন্টু জি, এই ওজনই বস্তুর ওপর প্রযুক্ত বলের সমান। তাহলে এখানে আমরা অভিকর্ষজ ত্বরণের মান 9.8-এর পরিবর্তে যদি সুবিধার্থে 10 ধরে নিই, তাহলে আমাদের গণনায় কিছুটা সুবিধা হবে। তাহলে 5 গুণ 10, আর 2 মিটার সরণ ঘটেছে, তাহলে ইন্টু 2। কত সময় ঘটেছে? 2 সেকেন্ড সময়, ডিভাইডেড বাই 2, তাহলে কত হলো? 50 জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে আমরা ওয়াটও বলতে পারি, 50 ওয়াট। অর্থাৎ এসআই পদ্ধতিতে আমরা ক্ষমতার একক কি? জুল পার সেকেন্ড বা ওয়াট। আর সিজিএস পদ্ধতিতে কি? আর্ক পার সেকেন্ড। এবার তোমরা নিচের উদাহরণটার দিকে দেখো। আর একজন ব্যক্তি 5 কেজির বস্তু সামগ্রী নিয়ে 6 সেকেন্ড সময়ে 2 মিটার সামনের দিকে এগিয়ে গেল। তাহলে সময়টা কত? 6 সেকেন্ড। এক্ষেত্রে ওই ব্যক্তির ক্ষমতা কি আগের চেয়ে বেশি হবে নাকি কম হবে? এটা তোমরা আগের সূত্র প্রয়োগ করে বা আগের পদ্ধতি প্রয়োগ করে নির্ণয় করার চেষ্টা করবে যে ক্ষমতা আগের চেয়ে বেশি হচ্ছে নাকি কম হচ্ছে। এবার শক্তি, কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। এটা আমরা আগেই দেখেছি। যত বেশি শক্তি থাকবে তত বেশি কাজ করতে পারবে। দেখো এক্ষেত্রে কিন্তু এককগুলি সমান। তাহলে একজন মেয়ে যদি খাবার খায়, তাহলে সে বেশি শক্তি পাবে, বেশি কাজ করতে পারবে। আর যে খাবার খায় না, তার শক্তি নেই,
দেখো মেয়েটি এগিয়ে যাচ্ছে, খাবার খাচ্ছে, শক্তি পাচ্ছে, এগিয়ে যাচ্ছে, কাজ করছে বেশি বেশি। শক্তির প্রকারভেদ, যান্ত্রিক শক্তি। দেখো যান্ত্রিক শক্তির মধ্যে আবার দুটো ভাগ আমরা পাবো, একটা হচ্ছে স্থিতিশক্তি এবং একটা গতিশক্তি। অবস্থার পরিবর্তনের জন্য যদি কোনো হয় তাকে স্থিতিশক্তি বলবো, আর গতিবেগের জন্য যেটা হচ্ছে তাকে আমরা গতিশক্তি বলবো। এবার চলো দেখে নেওয়া যাক এই গতিশক্তির পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব। দেখো আমরা আগেই বলেছি শক্তি এবং কার্যের পরিমাণ একই সূত্র দ্বারা নির্ণয় করা যায়। কার্য যেরকম বল ইন্টু সরণ দ্বারা নির্ণয় করা যায়, শক্তিও সেরকম বল এবং সরণের গুণফল দ্বারা নির্ণয় করা যায়। একটি বস্তুর এম ভরের যদি এফ বল প্রয়োগ করা হয়, ধরো এস সরণ তৈরি হলো। আমরা জানি বস্তুর ওপর প্রযুক্ত বল ভর এবং ত্বরণের গুণফলের সমান। তাহলে এ যদি ত্বরণ হয়, ত্বরণ হবে বল বাই ভর, এফ বাই এম। এখন আমরা পূর্ববর্তী সূত্র পড়েছি যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। সেখানে ইউটা হচ্ছে প্রাথমিক গতিবেগ এবং ভি হচ্ছে অন্তিম গতিবেগ। এখন বস্তুর অন্তিম গতিবেগ যদি শূন্য হয়, সেক্ষেত্রে আমরা এই সূত্র থেকে আমরা বস্তুর সরণ অর্থাৎ এস ইকুয়াল টু পাবো ইউ স্কোয়ার বাই 2a। আবার আমরা আগেই বললাম এখানে শক্তি সমান সমান বল ইন্টু সরণ। তাহলে বলের মান কত? এম ইন্টু এ, আগেই বলা হয়েছে। আর সরণ কত বেরোলো? সরণ হলো ইউ স্কোয়ার বাই 2a। তাহলে কোনো বস্তুর গতিশক্তি হবে হাফ ইন্টু ভর ইন্টু গতিবেগের স্কোয়ার। এই সূত্রর সাহায্যে আমরা অনায়াসেই কোনো গতিশীল বস্তুর গতিশক্তির মান নির্ণয় করতে পারব। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে দেখব গতিশক্তি কিভাবে ভর এবং বেগের উপর নির্ভরশীল। একটি টেবিলের উপরে থাকা বলটিকে যদি খুব ধীরে ধীরে আমরা ঠেলি, তাহলে গতিশক্তি কত হবে আমরা বার করার চেষ্টা করব। বলটাকে ধীরে ধীরে ঠেলা হচ্ছে এই ব্লকের দিকে। দেখো ব্লকটার দিকে যখনই ঠেলা হচ্ছে কি ঘটবে? ব্লকটি সামান্য সামনের দিকে এগিয়ে যাবে। সামান্য আমরা কি করলাম, এখানে গতিবেগ প্রয়োগ করলাম বলটার উপর, ফলে দেখো কিছু পরিমাণ শক্তি এই ব্লকে স্থানান্তরিত হলো। তাহলে আমরা দেখি কিভাবে ভর এবং গতিবেগের উপর নির্ভর করছে। দেখো বলটিকে আর একটু উপরের কোনো একটা উঁচু জায়গা থেকে যখন ফেলা হয় তখন অবশ্যই তার বেগ বেড়ে যাবে। এবার তখন ব্লকটার অবস্থান কি হবে একটু খেয়াল করে দেখো। বলটিকে গড়িয়ে দেওয়া হলো, দেখো বলটা ব্লকটিকে ঠেললো আর একটু বেশি এগিয়ে গেল, অর্থাৎ 2 নম্বর অবস্থান এবং প্রথম অবস্থান যখন সরাসরি হাত দিয়ে ঠেলা হয়েছিল তাদের মধ্যে পার্থক্য রয়েছে। আরেকটু উঁচু থেকে আমরা এবার বলটাকে গড়িয়ে দেবো, অর্থাৎ গতিশক্তি এখানে কত হবে দেখব। বেগ অবশ্যই বলটির বৃদ্ধি পাবে ওপর থেকে যখন বলটি গড়িয়ে দেওয়া হচ্ছে। খেয়াল করো, দেখো ব্লকটা আরও দূরে এগিয়ে গেল, অর্থাৎ এক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? প্রথম অবস্থানের থেকে দ্বিতীয় এবং দ্বিতীয় থেকে তৃতীয় অবস্থানের গতিশক্তি বেশি। তাহলে গতিশক্তি অবশ্যই বেগের ওপর নির্ভর করছে। বেগ যত বাড়বে গতিশক্তি তত বাড়বে। এবার আমরা একটা বড় বল দিয়ে যদি আগের বলের থেকে বেশি ভারী বল দিয়ে যদি ব্লকটাকে ধাক্কা মারি কী হবে? দেখো বেশি দূরে এগিয়ে গেল। অর্থাৎ প্রথম অবস্থায় ওই একই উঁচু জায়গা থেকে যদি আমরা ছোট বল দিয়ে ধাক্কা মারলে যাওয়া হবে, বড় বল দিলে বেশি এগিয়ে যাবে। অর্থাৎ ভরের ওপরও নির্ভরশীল, তাহলে ভর বাড়লে গতিশক্তি বৃদ্ধি পাবে। এবার আমরা একটুখানি স্থিতিশক্তি নিয়ে আলোচনা করি।
দেখো লাল ব্লকটাকে যখন আমরা উপরে তুলব তখন এক্ষেত্রে বল কত হবে mg, অর্থাৎ mg হচ্ছে তার ওজনের সমান, আর h উচ্চতা তোলা হলো, তাহলে স্থিতিশক্তি কত হবে m × g × h। উদাহরণটা চলো দেখে নেওয়া যাক। যখন একটা ব্লককে উপরে তোলা হচ্ছে, একটা বাক্সকে উপরে তোলা হচ্ছে, তার মধ্যে কিছু স্থিতিশক্তি কিন্তু সঞ্চিত হচ্ছে এবং বাক্সটি ওপর থেকে পড়ে গেল, ওই স্মৃতিশক্তি কিন্তু গতিশক্তিতে পরিণত হলো। এই স্মৃতিশক্তি বিভিন্ন কারণে হতে পারে। দেখো বলটা উপরে ছুড়ে দেওয়ার ফলে এখানে আমরা গ্র্যাভিটেশনাল বা মহাকর্ষজনিত, ইলাস্টিক বা স্থিতিস্থাপকতা বা রাসায়নিক জনিত কারণেও হতে পারে। আমরা মূলত গ্র্যাভিটেশন বা মহাকর্ষের জন্য যেটা হচ্ছে সেটাই আলোচনা করি। এই ব্লকটিকে যখন উপরে তোলা হচ্ছে এই উচ্চতায়, তখন তার মধ্যে কিছুটা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সঞ্চিত হবে। এটা কিসের জন্য? এটা আমাদের এই মহাকর্ষ বা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য হচ্ছে। এবার ধরো দুটো বল, একটা ভারী একটা হালকা, একই উচ্চতায় জল ভর্তি বালতির মধ্যে ফেলা হলো। দেখবে জলটা কোথায় বেশি উপরের দিকে উছলে উঠবে। দেখো ভালো করে খেয়াল করো, দেখো অবশ্যই ভারী বলটার জন্য। তাহলে স্থিতিশক্তি ভরের ওপর অবশ্যই নির্ভরশীল। এবার ওই একই ভরের দুটো বলকে আমরা যদি আলাদা আলাদা উচ্চতা থেকে ফেলি, দেখবে কোথায় জলটার ওপর বেশি আঘাত হবে এবং জলটা উপচিয়ে পড়বে কোথায় বেশি। দেখো ভালো করে, আবার দেখো যেটা উপর থেকে ফেলা হলো সেখানে জলটি বেশি উপচে পড়বে। তাহলে উচ্চতাও স্থিতিশক্তিকে প্রভাবিত করে। তাহলে স্থিতিশক্তি উচ্চতা এবং ভরের উপর নির্ভরশীল। বাঁধ দেওয়ার সময় একইভাবে আমরা স্থিতিশক্তিকে কাজে লাগাই, জলের স্থিতিশক্তিকে কাজে লাগিয়ে গতিশক্তি রূপান্তরিত করি। দেখো শক্তির কিন্তু কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না, কেবল রূপান্তর ঘটে। যখন তীরধনুক ছোড়া হয় তখন স্থিতিশক্তি গতিশক্তিতে, আলো জ্বাললে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। যখন একটি বলকে তুমি ওপরে ছোড়ো তখন আস্তে আস্তে তার স্থিতিশক্তি বাড়তে থাকে, গতিশক্তি কমতে থাকে। নিচে পড়ার সময় ওই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক কিভাবে ঝর্ণার জলে জমে থাকা স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। দেখো মনে করি 200 মিটার উপর থেকে জলটি পড়ছে এবং সেক্ষেত্রে তার বেগ হবে 62.6 মিটার পার সেকেন্ড। দেখো কিভাবে সমস্যাটি সমাধান করা হলো। ধন্যবাদ।